কাজের পরে জুলাই গণ অভ্যুত্থানের সংগ্রামী তরুণ আমাদের সকলের পরিচিত এবং গত 15 মাসে দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাজপথে সবসময় যিনি জোরালোভাবে প্রতিবাদ করে গিয়েছেন, যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন আমাদের সহযোদ্ধা ওসমান হাদি গতকাল জুম্মার নামাজের পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছে। রাজধানী ঢাকার পল্টনের মতো একটি ব্যস্ততম এলাকার বিজয় সরণী এলাকায় সন্ত্রাসীরা গুলি করে বাইক চালিয়ে নিরাপদে চলে গেল। প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত আমরা এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার খুব বেশি কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের মাধ্যমে জানতে পারি নাই। আমাদের ভাই হাদি খুব গুরুতর অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে, আপনারা জানেন, আশঙ্কাজনক অবস্থায়। তার চিকিৎসকদের সাথে কথা বলেছি, নিয়ে সুস্থ হওয়ার স্বাভাবিক জীবনে কিংবা বেঁচে থাকার হারটা খুব নগণ্য। কাজে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের দোয়া, খাস করে, কারণ দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, মানুষের আয়ু বাড়ে। এই জন্য আমরা দেশের মানুষের কাছে আমাদের ভাই, আমাদের সংগ্রামের সহযোদ্ধা হাদির জন্য দোয়া চাই, যেন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। আপনারা দেখেছেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে ফ্যাসিবাদের উত্তাল সময়ে যখন স্বৈরাচারের বিরুদ্ধে আমি আমার সহকর্মীরা প্রতিবাদ করে আসছিলাম, সেই সময় আমরাও এইভাবে নানানভাবে রক্তাক্ত হয়েছিলাম, হুমকি ধামকি পেয়েছিলাম, কিন্তু কোনো কিছুকেই উপেক্ষা করি নাই। আমরা দেখতে পেয়েছি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে কয়েকজন তরুণ এই সংগ্রামের চরিত্র ধারণ করে নতুন প্রজন্মের জন্য আসলে একটি অনুসরণীয় চরিত্র হয়ে উঠছিল। হাদি তার মধ্যে অন্যতম। তার এই অসুস্থ হওয়ায়, তার এই আহত হওয়ায় গোটা দেশের তরুণ থেকে প্রবীণ সকল মানুষকে মর্মাহত করেছে। আপনারা দেখেছেন যে এর আগে চট্টগ্রামে একজন সংসদ সদস্য প্রার্থী, সেই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু ওইভাবে আসলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। এমনকি গত 29শে অগস্ট আলরাজি কমপ্লেক্সে, সেখানেও চতুর্দিকে সিসি ক্যামেরা বেষ্টিত এলাকা, মিডিয়ার সামনে আমি আমার সহকর্মীরা আক্রান্ত হয়েছিলাম কতিপয় পুলিশ এবং কতিপয় সেনা সদস্য দ্বারা। লোক দেখানোর একটা তদন্ত কমিটি হয়েছিল, 60টা 30 কর্মদিবসের টাইম দিয়ে এখন পর্যন্ত এই তদন্ত কমিশন আলোর মুখ দেখে নাই। যদি এই অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত, আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না। আমরা যেটা বলেছি যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে, এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদেরকে ঘুম পাড়ানি মাসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সেই নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন। এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। আর একটা মহল তো চাচ্ছে যে নির্বাচন যাতে না হয়, নির্বাচন বানচাল করে এসে আরেকটি বিদেশি মদতপুষ্ট সরকার গঠন করা, 111-এর মতো আরেকটি সরকার গঠন করে ওই পতিত স্বৈরাচারী শক্তিকে কামব্যাক করানো, যে শক্তির বিরুদ্ধে এদেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছিল এবং জনগণের সেই গণপ্রতিরোধের মুখে তারা দেশ থেকে পালিয়ে গেছিল।
আমরা বারবার বলেছিলাম যে গণ অভ্যুত্থানের পরবর্তী বিভিন্ন ধরনের যখন আপনারা দেখছেন স্বর্ণ ব্যবসায়ী এই বনশ্রীতে আপনার গুলি করে স্বর্ণ নিয়ে গেছে, ব্যাংক পাড়া থেকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। শীর্ষ সন্ত্রাসীরা, বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে যারা ছিলেন, তারা জামিনে বের হয়েছেন। এমনকি এই জুলাইয়ের যারা মামলার আসামি ছিলেন, তারা অনেকে জামিন পেয়ে যাচ্ছেন। মানি লন্ডারার থেকে শুরু করে খুনি অনেকেই জামিন পেয়ে যাচ্ছেন। আমরা কোর্টের কাছে জানতে চাই, এই সন্ত্রাসীরা এই গণ অভ্যুত্থানে যাদের গণবিরোধী ভূমিকা ছিল,